আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে দামি যে সম্পত্তি, সেই সম্পত্তি কি বাংলাদেশে আছে? সেটি নিয়েই আজকে কথা বলবো। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর কায়কোবাদ স্যার, সবাই আপনারা চিনেন, দেশবরণ্য প্রফেসর, অবসরপ্রাপ্ত প্রফেসর বুয়েটে, এবং বর্তমানে স্যার কর্মরত আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। এই স্কুলটি, যেটির নাম স্টেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, এই স্কুলটি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এডুকেশন সিস্টেমের এই প্রেক্ষাপটে কিভাবে আলাদাভাবে রোল প্লে করবে স্যার? অনেক ধন্যবাদ। বাংলাদেশে একটা অত্যন্ত ভালো মানের স্কুল আমাদের প্রয়োজন। এটা বোঝানোর জন্য আমি একটু পরিসংখ্যান বলি। পরিসংখ্যানটা হলো এরকম: পৃথিবীর গড় জনঘনত্ব হলো 50 থেকে 55 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে। আফ্রিকা মহাদেশের জনঘনত্ব একই রকম। ইউরোপ স্বভাবত সেখানে মানুষ বেশি, তার জনঘনত্ব 70 থেকে 75 জন। আর আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তার জনঘনত্ব খুবই কম, 20 থেকে 23 জন। এই গড়টাকে উপরে তোলার জন্য এশিয়া দাঁড়িয়ে আছে। এশিয়ার জনঘনত্ব হলো 150 জন প্রতি বর্গ কিলোমিটারে। তার মানে পৃথিবীর যে গড় জনঘনত্ব, এশিয়ার জনঘনত্ব তার 3 গুণ বেশি। সাউথ এশিয়া তার জনঘনত্ব আবার এশিয়ার 3 গুণ, 450 জন প্রতি বর্গ কিলোমিটারে। সাউথ এশিয়ার জনঘনত্ব যাতে এই রকম হতে পারে, এই জন্য বাংলাদেশের জনঘনত্ব আরও 3 গুণ বেশি, 1200-1300 জন। তার মানে পৃথিবীর যে গড় জনঘনত্ব, বাংলাদেশের জনঘনত্ব তার 24 গুণ বেশি। বাংলাদেশে একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। আমাদের ভূমির পরিমাণ কম, আমাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ কম, একমাত্র উদ্বৃত্ত যেটা যথেষ্ট সেটা হলো মানুষ। এবং 21 শতাব্দীতে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। সেইটা আমাদের দেশে প্রচুর রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটা হলো মস্তিষ্ক। বাংলাদেশে আছে 1200-1300 জন, 1200-1300টা মস্তিষ্ক প্রতি বর্গ কিলোমিটারে। অস্ট্রেলিয়া, কানাডাতে 3 থেকে 5 জন। ভারতকে বলে আমরা খুব জনবহুল দেশ, তার জনঘনত্ব হলো 400 জন। তারপরে চীন জনবহুল দেশ, তার জনঘনত্ব মাত্র 150 জন, তাই না? তার মানে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদ আমাদের প্রচুর রয়েছে। মানব সম্পদ বলবো না, মানুষকে সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষা এবং দক্ষতা দেওয়া প্রয়োজন। এখানে আমরা আমাদের দেশে বেশ একটু দুর্বল বলবো কেন? অতি সম্প্রতি একটি পরিসংখ্যান আসলো যে আমাদের 11 ক্লাস উন্নত দেশের 7 ক্লাসের সমান। কি দুঃখজনক! ছোট ছোট বাচ্চারা তাদের 4 বছর সময় হারিয়ে ফেলছে। আমরা অতটা দক্ষ না এই কারণে। আবার কয়েকদিন আগে আর একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টে বলে আমাদের লোকজনের নাকি IQ যথেষ্ট কম। কত কষ্টকর একটা বিষয়, তাই না? আমাদের এখানে মূল্য সংযোজন করতে হবে। আমাদের মানুষগুলো, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা যাতে অত্যন্ত দক্ষ হয়ে বড় হইতে পারে, ওদের মস্তিষ্ক যাতে অনেক বেশি পাওয়ারফুল হয়। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য অনুশীলনী প্রয়োজন। আমরা যদি চাই আমাদের পায়ের মাংসপেশি সবল হোক, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। হাতের মাংসপেশি সবল হোক, হাত ব্যবহার করতে হবে। দেহ সবল হোক, বড় বড় বোঝা টানতে হবে। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটা সীমাবদ্ধতা আছে। সেটা হলো যতই অনুশীলনী করা হোক না কেন, এগুলোর সামর্থ্য অনেক গুণে বৃদ্ধি করা সম্ভব নয়। উসাইন বোল্ট যতই অনুশীলনী করুক না কেন, আমার 3 গুণ জোরে দৌড়াতে পারবে না। সের্গেই বুবকা আমার 3 গুণ উঁচুতে লাফাতে পারবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ
আমার 3 গুণ বোঝা বহন করতে পারবে না। কিন্তু মস্তিষ্ক হলো একটা ভিন্ন অঙ্গ। একজন আলবার্ট আইনস্টাইন এমন একটা সমস্যার সমাধান করতে পারবে যে আমরা 17 কোটি বাঙালি মিলে পারবো না। এটা হলো মস্তিষ্কের এক্সেলেন্স, তাই না? আমাদের এখন প্রয়োজন আমাদের এই মস্তিষ্কগুলো, আমাদের ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে তাদের মস্তিষ্ক যাতে অত্যন্ত শানিত হয়। আমরা লক্ষ্য করতে পারি জাপান একটি দেশ, সেই দেশে প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই নেই, প্রচুর প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু ওরা কিন্তু খুব সমৃদ্ধশালী দেশ, কারণ তাদের মস্তিষ্কটা অত্যন্ত প্রশিক্ষিত। তারা প্রকৌশলের জ্ঞান, দক্ষতা তাদের প্রচুর আছে, প্রযুক্তির দক্ষতা। 4-5 জন জাপানি মিলে যদি একটা কারখানা তৈরি করে, কারখানার পণ্য দিয়ে সারা পৃথিবী তারা দখল করে ফেলে। একসময় আমাদের দেশে 60-এর দশকের শুরুতে যখন জাপানিজ পণ্য সামগ্রী আসলো, তখন আমরা মনে করতাম এগুলোর গুণমান ভালো না, আমরা এগুলো কিনতাম না। আমরা কিনতাম হলো জার্মানির, ইউকের, আমেরিকার, তাই না? তারপর জাপান তো এখন কত ভালো। তারপরে আমাদের দেশে চাইনিজরা আসলো, আমরা বলতাম চাইনিজ প্রোডাক্ট পানি খারাপ। এখন চাইনিজরা কী অবস্থায় আছে? ওদের যত ভালো প্রোডাক্ট, যত কম দামের প্রোডাক্ট সবই ওরা তৈরি করতে পারে, ওদের প্রযুক্তিক দক্ষতা অসাধারণ। সেই হিসেবে আমাদের ওই দক্ষতাটা নাই। আসলে আমাদের বুঝতে হবে আমাদের মূল্য সংযোজন কোথায় করতে হবে। মূল্য সংযোজন করতে হবে শিক্ষায়। শিক্ষায় মূল্য সংযোজন করলে কি হয়? এই যে বললাম যে জাপানে কাঁচামাল, তাই না? কাঁচামাল এটা ওদেরকে বিভিন্ন দেশের থেকে আমদানি করতে হয়। মনে করি লোহা, লক্কর, এগুলো তারা বিভিন্ন দেশের থেকে আমদানি করে, হয়তো টন $1000 দিয়ে কিনে। তারপর ওদের উন্নততর, শ্রেয়তর প্রযুক্তির দক্ষতার সুবাদে ওই জিনিসগুলোর মধ্যে তারা মূল্য সংযোজন করে। ওইগুলো হয় ফ্রিজ, টিভি, ক্যামেরা, তারপরে কম্পিউটার। এবার তারা টন কিন্তু $1000 বিক্রি করে না, তারা এবার কেজি $1000 বিক্রি করে। বাংলাদেশে এখন সময় হয়েছে আমরা যাতে কেজি $1000 বিক্রি করতে পারি, এই ধরনের প্রযুক্তির দক্ষতা যাতে আমরা অর্জন করতে পারি। এই হিসাবে আমাদের ডক্টর ফারজান আলম যে উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশে আমাদের ছেলে মেয়েদেরকে শ্রেয়তর শিক্ষাদান করবেন, তাদের উন্নয়নটা সুষম হয়। এটা শুধু পড়ালেখা না, এটা খেলাধুলা, তাদের দৈহিক, মানসিক সব ধরনের বিকাশ হবে। এবং আমি আরও জানতে পারলাম আমাদের সুবহানী স্যার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সুবহানী স্যার, উনি এখানে আসছেন। এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্য। উনি শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, অনেক ক্যাডেট কলেজকে উনি নেতৃত্ব দিয়েছেন। এমনকি অবসরের পরেও, আমি জানি না অবসর পরে না, আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ বিভিন্ন জায়গায় উনি ওনার অবদান রেখে চলেছেন। আমরা আশা করি ওনার যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা, এটা ব্যবহার করে আমাদের এখানে যে সকল ছেলেমেয়েরা পড়তে আসবে তাদের একটা সুষম উন্নয়ন হবে। আমরা জানি বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে যখন র্যাঙ্ক করা হয়, এই পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশের একটি বিশ্ববিদ্যালয় সেখানে থাকে না। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমাদের এইখানে আমাদের উন্নতি অবশ্যই ঘটাতে হবে। পৃথিবীর 40 জন মানুষের মধ্যে একজন মানুষ বাংলাদেশে বাস করে। 40টা বিশ্ববিদ্যালয়ের একটা তো আমাদের হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা না। আমাদের ভাষায় একটি আপ্তবাক্য আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটি বলে আমরা মনে করি যে আমাদের সব কিছু আমরা করে ফেলেছি। এই কথাটা বলে না, এটা হলো শুরু, এটা হলো উপলব্ধি। শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যে আমি অনেক বয়সী মানুষ, আমার বয়সে আমি আমার দেশকে দারুণভাবে অগ্রসর হইতে দেখি নাই কেবলমাত্র মুক্তিযুদ্ধ ছাড়া। যে যুদ্ধের মাধ্যমে একেবারেই যারা যুদ্ধ করতে জানে না, অস্ত্র চালাতে জানে না, সেই মানুষগুলো অস্ত্র চালানো শিখে একটা সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। ওইটাই কেবলমাত্র আমাদের ইতিবাচক দিক।
ভিয়েতনাম আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, কিন্তু ভিয়েতনাম যেভাবে অগ্রসর হচ্ছে সেটা কল্পনা করা যায় না। ভিয়েতনামের একজন বিজ্ঞানী, উনি ফিল্ডস মেডাল পেয়েছেন। ফিল্ডস মেডাল হলো গণিত শাস্ত্রের সবচেয়ে বড় পুরস্কার। আমরা ওর ধারে পাশে নাই, ওর ধারে পাশে নাই। আমেরিকার মতো একটা প্রবল পরাক্রমশালী একটা দেশ ভিয়েতনামে যুদ্ধ করে তার সমস্ত মাটি তামা তামা করে ফেলছে, বোমা ফেলেছে, এটা ফেলেছে। এর সুযোগ্য উত্তর ভিয়েতনাম দিয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তারা মার্কিন বাহিনীকে পরাজিত করছে। এটা অসাধারণ অর্জন ওদের। এটা বুঝতে হবে যে এইটাই মুখ্য ব্যাপার, এইটাই মুখ্য বিষয়। বাংলাদেশে যদি আমরা উন্নতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে কোনো কিছু খেলাধুলা বলি আর যাই বলি সেগুলোতে আসলে আলটিমেট কাজটা হবে না। আলটিমেটলি আমাদের জ্ঞান এবং দক্ষতায় বলীয়ান হতে হবে। এবং এটার জন্য আমরা চাই একদম শুরু থেকে বাচ্চারা যাতে সুন্দর একটা পরিবেশে বড় হতে পারে, পরিকল্পিত উপায়ে তাদেরকে বড় করা হয়। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নে নভোসিবির্স্ক বলে একটা শহর ছিল। সেই শহরে একটা স্কুল ছিল। সেই স্কুলে যে ছাত্রই ভর্তি হতো সেই বিজ্ঞানী হয়ে বের হতো। এটা ওই স্কুলের পরিকল্পনা। আমরা বাচ্চাদের ধরবো 6-7 বছর বয়সী, ওদেরকে বিজ্ঞানী করে বের করে দেব। অসাধারণ। আমার খুবই ইচ্ছা হয় আমাদের দেশে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক। এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা ঢুকবে, ওরা বিজ্ঞানী হয়ে বের হবে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি বলি, নানা রকম প্রযুক্তি বলি, বিজ্ঞান সমস্ত বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে, অনেক উপরে যাবে। এই জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন বোস, আমাদের মানুষ, 3 জন বিজ্ঞানীকে যদি বলা হয় রেডিও আবিষ্কার করেছেন, তার মধ্যে একজন জগদীশচন্দ্র বসু। আজ থেকে 130 বছর আগে কলকাতা শহরে উনি একটা সিগন্যাল তারবিহীনভাবে পাঠিয়েছিলেন। ওইটা হলো প্রথম পরীক্ষণ। এটা বাংলাদেশের এই মুন্সিগঞ্জে বাড়ি জগদীশচন্দ্র বসু করেছেন। যথেষ্ট দেশপ্রেমের বীজ প্রথিত হবে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা পাবে, এবং সেই দিনের অপেক্ষায় আছি। প্রকৃতপক্ষে সবচেয়ে বড় হলো আর্ট, সবচেয়ে বড় হলো আর্ট। আমরা আমাদের দেশে মনে করি ইঞ্জিনিয়ারিং, তারপরে সায়েন্স, তারপরে আর্ট। ইট ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আমাদের ফিল্ডে একজন অত্যন্ত নাম করা বিজ্ঞানী আছেন, তার নাম ডোনাল্ড আরভিন কানুথ। উনি একটা বই লিখেছেন। বই লিখছেন হলো অ্যালগরিদমের উপরে, মানে কম্পিউটার সায়েন্সের উপরে। সবাই হয়তো ভাবছিল উনি নাম দেবেন দ্য ইঞ্জিনিয়ারিং অফ অ্যালগরিদমস। হি ডিড নট ডু ইট। সায়েন্স অফ অ্যালগরিদম না, ওনার বইয়ের নাম হলো দ্য আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং, নট দ্য সায়েন্স অফ কম্পিউটার প্রোগ্রামিং, নট দ্য ইঞ্জিনিয়ারিং অফ কম্পিউটার প্রোগ্রামিং। আর্ট ইজ দ্য হাইয়েস্ট লেভেল। এই জন্য হাইয়েস্ট লেভেলের পড়ালেখাকে বলি ডক্টর অফ ফিলোসফি। বিষয়টা সায়েন্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বোটানি হোক, বলা হয় ডক্টর অফ ফিলোসফি। না, এটা দর্শন হলে সর্বোচ্চ মাত্রার জ্ঞান। কেমন দর্শনের সর্বোচ্চ মাত্রার জ্ঞান? আমরা আশা করি আমাদের যে STEAM, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এখান থেকে পাশ করবে তারা মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হবে, বিকশিত হবে, সমগ্র সমাজকে তারা আলোকিত করবে। দেখলেই বোঝা যাবে এটা স্টেমব্রিজের ছাত্র। কেমন এইরকম একটা অবস্থায় আমাদের আসতে হবে। স্টেমব্রিজের ছাত্রের সাথে কথা বললে বোঝা যায় যে সে হলো স্টেমব্রিজের থেকে আসছে। কেমন আশা করি এইরকম একটা সুযোগ আমাদের হবে, এইরকম একটা অবস্থা আমরা তৈরি করতে পারবো। তো সুতরাং এই উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি ডক্টর ফারজানা আলমকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি ওনার টাকা পয়সাটা একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য কিংবা অন্য কোনো জায়গায় উনি ব্যয় করছেন না। আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য উনি ওনার স্যার ওই ফ্যাক্টরিটা যারা তৈরি করবে তাদের তৈরি করার জন্য, তাদের তৈরি। এটা অসাধারণ। শুধুমাত্র ছাত্র কিন্তু যথেষ্ট না, আমাদের যারা ছাত্রছাত্রী হবে তাদের যে গুণী অভিভাবকেরা হবেন ওনারা ওইখানে সমান অবদান রাখবেন। ওনারাও চাইবেন, ওনারাও পরামর্শ দিবেন এই স্কুলে কি করলে আরও ভালো হবে, এবং ওনাদের যে
অভিজ্ঞতা, জ্ঞান, ওনাদের যে প্রাপ্তি, চাওয়া, সেগুলোকে বিবেচনায় এনে এই স্কুলটা ক্রমশ আরও সমৃদ্ধ হবে।